টানা বৃষ্টিতে টিলাধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী, ডুবেছে নিম্নাঞ্চল, পাহাড় ধসের শঙ্কা। খননের পর পানি প্রবাহ বেড়েছে ময়মনসিংহের আয়মান নদীতে, ধসে গেছে পলসা গ্রামের বক্স কালভার্ট। সদর উপজেলার সঙ্গে 2 ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন। আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশের। মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক নিহত, প্রতিবাদ বিজিবির, মরদেহ ফিরিয়ে আনতে আলোচনা। বৈরী আবহাওয়ার মধ্যেই হাটে আসছে কোরবানির পশু, বাড়ছে ক্রেতার ভিড়। শেষ 3 দিনে বেশি বিক্রির আশা। স্বাস্থ্য সুরক্ষায় প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। এবং এবার জামালপুরের মাদারগঞ্জে মিলল নতুন গ্যাস কূপের সন্ধান। পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে পরিমাণ, জানালো বাপেক্স। বাংলা সময় সঙ্গে আছে মাফরোজা মৌটুসী। টানা বৃষ্টিতে টিলা ধসে সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে সুরমা, কুশিয়ারা ও মনুসহ উত্তর পূর্বের নদ নদীর পানি, ডুবেছে নিম্নাঞ্চল। পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়েন। আমার 3 বাচ্চা লয়ে এখন বর্তমানে পানির মাঝে আছি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। শনিবার রাতে প্রবল বৃষ্টিপাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে আধাপাকা ঘরের উপর টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা যায় 2 শিশুসহ একই পরিবারের 4 জন। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সদর উপজেলার বর্ষিজোড়া আশ্রয়ণ প্রকল্প তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। টানা বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন ভবন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। টানা বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর সড়ক। ভারী বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সদর উপজেলায় 26টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 2টিতে 141 জন অবস্থান করছেন। অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে 220টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র। অতিবৃষ্টিতে খাগড়াছড়ি সদর উপজেলার নেন্সিবাজার, মহালছড়ির ধুমনিঘাট ও ভুয়াছড়ির রাজশাহী টিলা এলাকায় সড়কে পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করায় স্বাভাবিক হয় যান চলাচল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু অতি সক্রিয় রয়েছে, এই কারণে এই বৃষ্টিটা হচ্ছে এবং এই বৃষ্টিটা ওইসব এলাকাতে আগামী আরও 48 ঘন্টা বা তার বেশিও কন্টিনিউ করতে পারে। ভারী বৃষ্টিতে ময়মনসিংহ শহরের নিচু এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর সড়ক। এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি আখাউড়া স্থলবন্দর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন ধরে টানা বর্ষণের কারণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু আখাউড়া স্থলবন্দর এলাকা সহ আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 10টি গ্রাম তলিয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে বেশ কিছু পরিবার। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্রটি আছে সেখানে 12টি পরিবার আশ্রয় নিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মুগরা এবং কর্নেল বাজার এলাকায়ও কিন্তু বেশ কিছু পরিবার পানিবন্দী আছে বলে আমরা জানতে
পেরেছি ইতিমধ্যে আখাউড়া আগরতলা যে আন্তর্জাতিক সড়কটি আছে, যে সড়কটি দিয়ে ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত হয় দুই দেশের আখাউড়া স্থলবন্দর, সেই স্থলবন্দর সড়কে কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে এবং পানি বাড়ছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। এদিকে যে সীমান্তবর্তী যে নদী আখাউড়ার হাওড়া নদী, সেই হাওড়া নদীর পানি কিন্তু বিভীষিমা ছুঁই অবস্থায় বিরাজ করছে। এখানে দুটি খাল আছে, কালন্দি এবং জাজি, এই দুটি খালের পানিও কিন্তু বিভীষিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু আখাউড়া উপজেলার যে নির্মাঞ্চল সেটি প্লাবিত হচ্ছে। এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে ভারতের উজান থেকে পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। যদিও বন্যাটি ক্ষণস্থায়ী, এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন GM রাশিদুল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন বন্যাটি ক্ষণস্থায়ী, অর্থাৎ আর 2-3 দিন চেষ্টা করবো, যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা তার তৎপরতা সম্পর্কে জানতে চেয়েছিলাম তার কাছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত আসলে একটি আশ্রয় কেন্দ্র ব্যতীত অন্য কোনো যে 11টি বাকি যে আরও 10টি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রতে কিন্তু কোনো দুর্গত পরিবার এখনও আসেনি, যার কারণে কিন্তু তারা যে ত্রাণ তৎপরতা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা শুরু করেনি বলে আমাদেরকে জানিয়েছে। 11টি যে আশ্রয় কেন্দ্র এখনও কিন্তু সেখানে যারা একটিতে মাত্র আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু এখনও কোনো ধরনের ত্রাণ তৎপরতা দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে এখন যে পানিবন্দী যারা আছেন তাদের কিন্তু স্থানীয় যে রাজনীতি দলের নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মী তারা আছে, তারা কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে বিভিন্ন খাবার নিয়ে তাদের কাছে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। তেমনিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তারা কিন্তু বিভিন্ন দুর্গত এলাকা খোঁজখবর নিচ্ছেন। এইটুকুই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে বন্যা কবলিত এলাকার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আখাউড়া স্থলবন্দরে। খননের পর পানি প্রবাহ বেড়েছে ময়মনসিংহের মুক্তাগাছা রায়মান নদীতে। বৃষ্টিতে পানির চাপ আরও বাড়ায় ধসে গেছে পলসা গ্রামের বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে 2 ইউনিয়নের বাসিন্দাদের। তবে শিগগিরই বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পানির চাপে ধসে পড়ে ময়মনসিংহের মুক্তাগাছায় আইমন নদীর বক্স কালভার্ট। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে 2 ইউনিয়নের বাসিন্দাদের। স্থানীয়রা জানান, সম্প্রতি মুক্তাগাছা উপজেলায় আইমন নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। চলতি মাসের বৃষ্টিতে নদীতে পানি বাড়ায় 30 মে সকালে খেরুয়াজানি ইউনিয়নের পলসা গ্রামের বক্স কালভার্টের দুপাশ থেকে মাটি সরে ধসে যায়। পানি যে খাড়া হয়ে পড়ছে, পড়ার কারণে নিচের মাটি সরে যাওয়ার কারণে ব্রিজ উল্টে পড়ছে। পুল ভাঙার কারণে খুব সমস্যা আছে, গাড়ি নিতে পারি না, যাইতেও পারি না। কোনো গাড়ি চালাই, পুল ভাঙ্গা যাওয়ার কারণে গাড়ি ওই পাশে রাইখা তালা মেরে রাইখা বাড়িতে আসতেছি। মানুষের চলাচল স্বাভাবিক রাখতে শিগগিরই বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। যত দ্রুত পারি আমরা কানেক্টিভিটি করার জন্য আমরা অস্থায়ী ভিত্তিতে হলেও বাস বা কোনো কিছুতে আমরা দ্রুত একটা সংযোগ স্থাপন করে দেব। এলজিইডির তথ্য মতে 10 মিটার দীর্ঘ ও 3.5 মিটার প্রস্থের বক্স কালভার্টটি নির্মাণ করা হয় 2001 সালে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের উপশাখার 6 কর্মকর্তা-কর্মচারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংকের উপশাখা তালাবদ্ধ করে রাখা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার এই যে কুলিয়ারচর বাজারের যে আইএফআইসি ব্যাংকের যে উপশাখা আছে, এই উপশাখাটিতে আজকে অন্য দিনের মতোই সকালে ব্যাংকের লেনদেন স্বাভাবিক কার্যক্রম শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরে বেলা 12টা নাগাদ হঠাৎ করেই ব্যাংকের যে ম্যানেজার, শ্রমিক, ভৌমিক সহ 6 জন কর্মকর্তা-কর্মচারী হঠাৎ করেই একে একে অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়েন। যে ব্যাংকের গ্রাহকরা এই বিষয়টি অন্যদেরকে জানাইলে খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ওই 6 জন কর্মকর্তা-কর্মচারীকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তারা সবাই অজ্ঞান। আমরা যে এখানে যে ব্যাংকটিতে আছি, এই বাজারের যে এই বিল্ডিংটি, এই ভবনের 2য় তলায় আইএফআইসি ব্যাংক পিএলসির যে কুলিয়ারচর উপশাখা, এই উপশাখার এই কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে এবং আমরা এখন পর্যন্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে কেউ এসে
এসে পৌঁছায়নি। ব্যাংকটি তালাবদ্ধ করে রাখা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকটি তালা দিয়ে রাখা হয়েছে এবং পুলিশ, সেনাবাহিনী, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এবং যে ভৈরব সার্কেলের এসপি নাজমুল সাকিব, উনি যেটুকু বলেছেন, যেটুকু জানিয়েছেন যে ব্যাংকটিতে তারা প্রবেশ করে যেটুকু বুঝতে পেরেছেন, তারা ধারণা করছেন যে কোনো চেতনানাশক বা কোনো ঘের জাতীয় কোনো কিছুতে তারা আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে থাকতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় ব্যাংকের যে টাকা পয়সা লুটপাট বা ডাকাতি বা অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা এটা আসলে কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তবে প্রশাসনিক কর্মকর্তারা যেটি জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা ব্যাংকে প্রবেশ করেছিলেন। এখানে ব্যাংকের যে টাকা পয়সা লুট হওয়া বা ডাকাতি হওয়ার কোনো ঘটনা তারা পাননি। তো ঢাকা থেকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থলে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত করেই জানা যাবে প্রকৃত ঘটনা কি। তো কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। এ ঘটনায় বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি 46 ব্যাটালিয়ন জানায়, গত 30 মে সকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার ঊনকোটি জেলার দেবীপুর এলাকায় প্রবেশ করছিল প্রদীপ বৈদ্য নামে এক যুবক। এ সময় বিএসএফ এর গুলিতে মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। মৃতদেহ ফিরিয়ে আনতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে। 100 কিলোমিটার দূরে প্যাকেজ করা যাইছে। আমার টেলিভিশনে বুঝবো নি যে 3-4 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়া যায়। বাংলার সময় আরো থাকছে। দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে চট্টগ্রামে। প্রকল্প বাস্তবায়নে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি। কমবে নাগরিক ভোগান্তি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ছোট মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। এই মুহূর্তে খুলনার ফুলতলা পশুর হাটে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। সরাসরি যাচ্ছে তার কাছে। সময়ের সঙ্গে সঙ্গে কুরবানির যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে জমতে শুরু করেছে। খুলনার যে কুরবানির পশু হাট আমরা দেখতে পাচ্ছি একেবারে লোকের অরণ্য এবং মানুষের যেমন ভিড় তেমনি ভাবে কুরবানির যে পশুর ঘনঘটায় ঈদের যে উৎসব সেটির যে প্রস্তুতি বা আমেজ সেটি কিন্তু বিরাজ করছে খুলনার পশুর হাটগুলোতে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা গড়াতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এখানে ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। খুলনায় কিন্তু প্রায় ছোট বড় 22টির মতো এবার যে কুরবানির পশুর হাট, অস্থায়ী পশু হাট, সেটি কিন্তু বসছে বিভিন্ন দিন বিভিন্ন এলাকায়। আজ কিন্তু খুলনার ফুলতলা উপজেলায় এই হাটটি রয়েছে। ফলে শহর থেকে বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা যেগুলো রয়েছে সেখান থেকেও পার্শ্ববর্তী জেলা থেকেও যারা ব্যাপারী রয়েছেন এবং ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই হাটটিতে ভিড় করছেন এবং একেবারে দর কষাকষি করে তাদের যে পছন্দের গরুটি সেটি কিন্তু কেনার চেষ্টা করছেন। শুধু গরু না, এই পার্শ্ববর্তী কিন্তু পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাগল আছে, ভেড়া আছে। তবে বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করেছি যে এই পশুর হাটগুলোতে বিশেষ করে খুলনায় মাঝারি আকারের যে গরু তার চাহিদা কিন্তু বেশ অনেকটাই বলা যায়। পাশাপাশি ক্রেতা বিক্রেতা যারা রয়েছেন ক্রেতাদের যে দাবি বরাবরই থাকে, যেমনটা যে দাম একটু বেশি, বিক্রেতারা যেটি বলছেন যে দাম তুলনামূলকভাবে কমই বলা হচ্ছে গত কয়েক বছরের তুলনায়। এবং সব মিলে বলা যায় যে যেহেতু ঈদের আর বেশ কিছুদিন সময় রয়েছে, হাট কিন্তু আরো বেশি জমে উঠবে। এখানে যারা পছন্দের প্রাণীটি কিনতে পারছেন তারা তো কিনছেন, যারা না পারছেন তারা কিন্তু পার্শ্ববর্তী হাটের কিন্তু অপেক্ষায় রয়েছেন। এই ছিল আমার কাছে খুলনার ফুলতলা থেকে কুরবানির যে পশুর হাটের বেচাকেনার সর্বশেষ সংবাদ। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম খুলনা থেকে। দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে। নগরের যানজট নিরসনে জার্মানি ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে সিটি কর্পোরেশন। প্রতিদিনই যানজটে নাকাল হতে হচ্ছে চট্টগ্রাম নগরবাসীকে। বিশেষ করে বন্দর ও এর আশপাশের সড়কে অসহনীয় পরিস্থিতি। নগরীর পূর্ব অংশ কালুরঘাটেও একই অবস্থা।
2019 সালে বন্দরনগরীতে 54.5 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে যায়। এবার প্রতিদিনের চলাফেরায় স্বস্তি ফেরাতে মোনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার চট্টগ্রাম চেম্বার অব কমার্স মিলনায়তনে দেশের প্রথম মোনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে জার্মানি ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শিগগিরই শুরু হবে ফিজিবিলিটি স্টাডি। চুক্তি সই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। মনোরেল দিয়ে করে আমরা এটা 4 ভাগের 1 ভাগ সময়ে, ওখানে যদি 10 মিনিট লাগে এখানে আমি 2 মিনিট 2.5 মিনিট আমি যেতে পারবো। তাহলে আপনি যদি চিন্তা করেন কত ওয়ার্কিং আওয়ার আমাদের সেভ হচ্ছে। মোনোরেল প্রযুক্তি মেট্রো রেলের চেয়ে 40% খরচ সাশ্রয়ী, কম জায়গায় স্থাপন সম্ভব, ফলে ঘনবসতিপূর্ণ শহর বা স্থাপনার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে। মোনোরেল 1 চাকার ট্রেন 3 থেকে 4 বছরের মধ্যে কাজ শেষ করে চালু করা সম্ভব। খরচ হবে 20 থেকে 25,000 কোটি টাকা। আমি যে সাইকেল শুরু করবো সেখান থেকে শেষ পর্যন্ত যাই মোনোরেল, আমাকে প্রতি স্টপেজে আমার যেতে যেখানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে সেখানে আমার 10 মিনিট বা 7 মিনিট লাগতে পারে। আমাদেরকে যখন অনুমোদনটা দেবে তখনই আমরা এই কাজটা করতে পারবো। মেয়র জানান, নিজস্ব অর্থায়নে মোনোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি 2 প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন শুধু লজিস্টিক সাপোর্ট দেবে। এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এটা সাউথ এশিয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই, 1 সিটি 2 টাউন। সিটি কর্পোরেশনের আশা, মোনোরেল নির্মাণ হলে বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত এক গ্রামের 1.5 শতাধিক বাসিন্দা। পানিতে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ ধারণা চিকিৎসকের। চাঁপাইনবাবগঞ্জে একই গ্রামের 1.5 শতাধিক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত। সদর উপজেলার পলসা গ্রামের 1.5 শতাধিক বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা সেবা নিতে ভর্তি হন সদর হাসপাতালে, কিন্তু শয্যা সীমাবদ্ধতায় মেঝেতেই নিতে হচ্ছে সেবা। আর অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসক বলছেন, পানির ব্যাকটেরিয়া থেকে ডায়রিয়া ছড়িয়ে থাকতে পারে। সুন্দরবনে দেশে বিদেশে পর্যটক প্রবেশ ও নদী খালে মাছ ধরায় 3 মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মাছের প্রজনন মৌসুম ও বন্যপ্রাণীদের বিচরণ নির্বিঘ্ন করতে 1 জুন থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে 31 আগস্ট পর্যন্ত। এ সময় বনে প্রবেশ করতে পারবে না কোনো নৌযান। বন বিভাগ জানায়, মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছর 2 মাস সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হতো। তবে 2012 সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞার মেয়াদ 1 মাস বৃদ্ধি করে 3 মাস করা হয়। এরই সঙ্গে দেয়া হয় পর্যটন নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞাকালীন সহায়তার দাবি জানিয়েছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা বৃষ্টিতে টিলা ধস, সিলেটে প্রাণ গেল একই পরিবারের 4 জনের। ভারী বর্ষণ ও উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে উত্তর পূর্বের নদ নদী। ডুবেছে নিম্নাঞ্চল, পাহাড় ধসের শঙ্কা। খননের পর পানি প্রবাহ বেড়েছে ময়মনসিংহের আইমান নদীতে। ধসে গেছে পলসা গ্রামের বক্স কালভার্ট। সদর উপজেলার সঙ্গে 2 ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন। এবং আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক নিহত। প্রতিবাদ বিজিবির, মরদেহ ফিরিয়ে আনতে আলোচনা। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।